আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শাফিন আহমেদ। আজকে আমি আপনাদের যে লেসনটা করাবো সেটা হলো আমি কিছু অ্যাডভান্স ওয়ার্ড শেখাবো আমার এই আইএলটিএস বইটা থেকে। সো আপনারা আমাদের নতুন দুইটা আমার বই বার হয়েছে, আপনি জানেন। সো আমি এখন এই বইটা হলো আপনার রাইটিং অ্যান্ড লিসেনিংয়ের উপরে, আর একটা হলো স্পিকিং আর রিডিংয়ের উপরে। সো আপনি রাইটিং অ্যান্ড লিসেনিং নতুন বইটা যারা অর্ডার করেছেন তারা পেজ নাম্বার 13 খোলেন। 13 খুলে আপনি দেখতে পারবেন যে এখানে কিছু অ্যাডভান্স ওয়ার্ড আছে। সো এখান থেকে আমি কয়েকটা ওয়ার্ড করাবো আর বাকি ওয়ার্ডগুলো আপনারা নিজেরা স্টাডি করবেন। সো এখানে আমি যে ফার্স্ট ওয়ার্ডটা নিয়ে যেটা স্টার্ট করব সেটা হলো নাম্বার 5, এভিনিউ। AVENUE, অ্যাভিনিউ। সো এভিনিউ ওয়ার্ডটার মানে হলো পাথ, আ ওয়ে অফ সামথিং। সো উই হ্যাভ টেকেন আ গ্রেট অ্যাভিনিউ, মানে আমরা ভালো একটা রাস্তা নিয়েছি বলতে পারেন, অথবা দিস ইজ এ গ্রেট অ্যাভিনিউ টু গো ইন লাইফ, মানে দিস ইজ এ গ্রেট ওয়ে টু গো ইন লাইফ না বলে আপনি বলতে পারেন গ্রেট অ্যাভিনিউ। দিস ইজ এ অ্যাকশনেবল অ্যাভিনিউ, গভর্নমেন্ট হ্যাজ টেকেন অ্যান অ্যাকশনেবল অ্যাভিনিউ টু ডেভেলপ দ্য কান্ট্রি। সো আমরা যারা ওয়ে বলি বা পাথ বলি, আপনি অ্যাভিনিউ ইউজ করতে পারেন আপনার আইএলটিএস রাইটিংয়ে, যেটা আপনার স্কোরকে ভালো করতে সাহায্য করবে। নেক্সট ওয়ার্ডটা যেটা আমরা ইউজ করব ওইটা হলো নাম্বার 9, অ্যাকশনেবল। অ্যাকশনেবল মানে সামথিং টু বি অ্যাক্টেড আপন। মনে করেন কেউ আপনাকে কোনো অ্যাডভাইস করলো বা আপনার প্যারেন্টস আপনাকে অ্যাডভাইস করলো, যেটা নিয়ে আপনি চিন্তা করে দেখলেন এর উপরে আপনার কাজ করা উচিত, বা অ্যাডভাইসটা আপনাকে অনেক ইনফ্লুয়েন্স করলো, মোটিভেটেড করলো, সেই ক্ষেত্রে বলবেন হি গেভ মি সাম অ্যাকশনেবল অ্যাডভাইস। He told me something actionable. The work was actionable. His motivation lecture was actionable. মানে যেটার উপরে আমার কাজ করা উচিত। So you can use the second word, actionable. So এই actionable ওয়ার্ডটা যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু এক্সামিনার ইজিলি বুঝতে পারছে যে আপনার ভোকাবুলারি অনেক অ্যাডভান্স, কেন ভোকাবুলারিতে কিন্তু 2.5 মার্ক। সো আপনি অ্যাকশনেবল ওয়ার্ডটা ইউজ করবেন। যেমন বলতে পারেন দিস ভিডিও ইজ ভেরি অ্যাকশনেবল, মানে এটার উপরে আপনার কাজ করা উচিত। এই ওয়ার্ডগুলোর উপরে অ্যাকশনেবল এই কারণে যে আপনার মনে করেন আপনি আগে জানতেন যে অ্যাডভাইস বা কোনো কাজ, এইটার উপরে কাজ করাকে কি বলা হয়, অ্যাকশনেবল। সো আপনি কিন্তু বলতে পারেন দিস লেকচার ওয়াজ অ্যাকশনেবল। Number three, I will be talking to you about যে আপনি ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ড 37 নম্বরে গেলে দেখবেন টিচার। আপনারা মাঝে মাঝে টিচার লেখেন, যখনই আপনি হয়তো আইএলটিএস স্কোর রাইটিং টাস্ক 2-তে স্পিকিংয়ে কিউ কার্ডে বলছেন আপনার ফেভারিট টিচার নিয়ে, অথবা টিচার ওয়ার্ডটা যদি এসে পড়ে বারেবার টিচার লেখেন আর হি লেখেন। সো আমি রিকোয়েস্ট করবো আপনার বারেবার টিচার না লিখে আপনি কোচ লিখতে পারেন, টিউটার লিখতে পারেন, ফ্যাসিলিটেটর লিখতে পারেন, ইনস্ট্রাক্টর লিখতে পারেন, অথবা আপনি হিও ইউজ করতে পারেন অথবা শি, বাট বারেবার টিচার লিখবেন না, যেটা আপনার ওয়ার্ডকে আপনার রাইটিংকে অনেক বোরিং করে দেয়। সো নেক্সট ওয়ার্ডটা হলো আমি এখন কাজ করব, সেটা হলো যে রেসপন্ড। So respond what they so sometimes children do not respond when their parents advise them, though their advice was actionable. So আপনি এখানে বুঝতে পারছেন রেসপন্ড ইউজ করবেন, আপনারা মাঝে মাঝে ইউজ করেন they do not listen to them. So listen to them আর respond them এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। সো আপনারা এই যে লিসেন টুর জায়গায় রেসপন্ডের জায়গায় লিসেন টু, এই ধরনের ওয়ার্ড থেকে একটু ওয়ার্ডের এক্স্যাক্ট মিনিং জানার চেষ্টা করবেন, যেটা আপনার রাইটিংকে আরও অনেক বেশি ভালো করবে। সো নেক্সট ওয়ার্ডটা আমি যেটা ইউজ করব সেটা হলো আরেকটা হলো প্ল্যাথোরা। প্ল্যাথোরা মানে অনেক, এ লট অফ। সো আপনি বলতে পারেন যেমন আই হ্যাভ আ লট অফ স্টুডেন্টস অন ইউটিউব, I have a lot of subscribers on YouTube. এটা না বলতে পারে I have plethora of subscribers on YouTube, I have plethora of students on YouTube. আপনি এই ওয়ার্ডটা ইউজ করতে পারেন। সো আপনি এই লট অফের জায়গায় কি ইউজ করতে পারেন, প্ল্যাথোরা। সেকেন্ড যে ওয়ার্ডটা আমি ইউজ করবো সেটা হলো মেসমরাইজড। মুখটা আপনি এরকম করবেন, মেসমরাইজড। সো মেসমরাইজ মানে হলো আপনি যখন মনে করেন কোনো জায়গায় গেলেন, কোনো একটা বিয়েতে গেলেন, কি আপনি অনেক বেশি হ্যাপি হয়ে গেলেন অথবা অনেক বেশি এক্সাইটেড হলেন, অনেক বেশি চার্ম হয়ে গেলেন, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন দ্য ওয়ার্ড মেসমরাইজড। সো পাস্ট টেন্স হলে হবে মেসমরাইজড, ইডি হবে, মেসমরাইজড। সো আপনি বলতে পারেন, তার মানে আমি সিম্পলি বুঝাই দিই যারা বেসিক ইংলিশ শিখতে চান তাদের জন্য, যে ভেরি হ্যাপি আপনি যদি কখন হন তখন বলবেন আই ওয়াজ ভেরি হ্যাপি ইন দ্য ওয়েডিং, এটা না বলে বলতে পারেন আই ওয়াজ মেসমরাইজড in the wedding. So I was mesmerized when I see your new car.
I was mesmerized when I watched Shafins video, YouTube video I mean. So mesmerized আপনি ওয়ার্ডটা ইউজ করবেন I was very happy না বলে আপনি আপনি I was mesmerized so use the word mesmerized so আপনারা দেখা গেল আইএলসে রাইটিং এ স্পিকিং এ স্পেশালি স্পিকিং এ আপনাদের এইভাবে কিন্তু ওয়ার্ড ইউজ করেন I was very happy I was very excited I was really happy এইসব না বলে বলতে পারেন আপনি যখনই চান্স পাবেন I was mesmerized so mesmerized ওয়ার্ডটা আপনার স্কোরকে অবশ্যই এটা অনেক অ্যাডভান্স ওয়ার্ড আপনার স্কোরকে অনেক ভালো করতে সাহায্য করবে Next word is however or however so আপনি যদি আমেরিকান হন তাহলে আমেরিকান however বলে however so however ওয়ার্ডটা আপনি কোথায় ইউজ করবেন অবশ্যই আপনি এটা রাইটিং এ স্পিকিং এ অবশ্যই আইএলটিএস ভালো স্কোর করার জন্য আপনাকে ইউজ করতে হবে এটা হলো আপনি দুইটা জিনিসকে নিয়ে যখন কথা বলবেন যেমন দুইটা অপোজিট যেমন মনে করেন when I was a child আপনি যখন ছোট ছিলেন তখন খুব চকলেট খেতেন however now I don't eat chocolate আপনি বুঝতে পারছেন দুইটা ডিফারেন্ট ইনফরমেশন যদি আপনি দিতে চান সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন খুব সিম্পল বাংলায় আপনাকে বোঝাচ্ছে যেমন when I was in Bangladesh I was very happy however now I am in foreign country I am not happy সো ব্যাপারটা বুঝতে পারছেন মানে যখন আমি বাংলাদেশে ছিলাম তখন হ্যাপি ছিলাম বাট হাউএভার বলে আপনি ডিফারেন্ট একটা ইনফরমেশনকে নিয়ে আসতেছেন কম্পেয়ার করে অপোজিট একটা কথা বলছেন তখন আপনি হাউএভার ইউজ করবেন এটা আপনি রাইটিংও করবেন স্পিকিং করবেন আরেকটা এক্সাম্পল দিই সো when I used to play football with my friends I was really happy however now I do not play I have no friends to play I do not play football say however ওয়ার্ডটা আমি বোঝাতে পারছি so when আরেকটা এক্সাম্পল দিই when I was a student of a school I used to play cricket in the field however now I cannot play because I am so busy with my students with videos and all this so আপনি however ওয়ার্ডটা বুঝতে পারছেন টু কন্ট্রাডিক্টিং সেন্টেন্স যখন আসবে তখন আপনি however ইউজ করবেন মানে এক সময় এটা করতেন এখন এটা পারছেন না তাহলে I used to eat fast food however now I eat home food ক্লিয়ার আমি মনে হয় হাউএভারটা ক্লিয়ার করতে পারলাম আর অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই একটা সেন্টেন্স মেক করে কমেন্ট করবেন তাহলে আমি বুঝবো যে আপনারা হোমওয়ার্ক করছেন নেক্সট ওয়ার্ডটা এখন শেখাবো আপনাদের The next word is recapitulate recapitulate আপনি you must use it at the third part of your IELTS so it can be in speaking and writing as well so to summarize at the end আপনি যখন আপনার ওপিনিয়নটা দেন আপনার এক্স্যাক্ট ওপিনিয়নটা দেবেন সেই ক্ষেত্রে আপনি টু রিক্যাপিচুলেট বলবেন যেমন বলতে পারেন আপনি ফাস্ট ফুড ভালো না হোম ফুড ভালো এটা নিয়ে আপনি লিখছেন লিখতে লাস্টে এসে বলেন অ্যাট দ্য এন্ড বা টু সামারাইজ লাস্টে গিয়ে আপনি বলতে টু রিক্যাপিচুলেট বলে আপনি আপনার ওপিনিয়নটা দিতে পারেন স্পিকিংয়েও ডিসকাশনে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি হোয়াই ডু ইউ লাইক হোম ফুড যেখানে ওয়ারঅ্যাজ মানুষ এখন ফাস্ট ফুড খায় তো আপনি আপনার ওপিনিয়নটা যখন এন্ডিং করবেন সেই ক্ষেত্রে আপনি বলতে টু রিক্যাপিচুলেট আমি এই কারণে আমি হোম ফুডটা পছন্দ করি অথবা ফাস্ট ফুডটা পছন্দ করি সো অ্যাট দ্য এন্ড অফ ইউর রিয়েল ওপিনিয়ন আপনি টু রিক্যাপিচুলেট ইউজ করবেন টু রিক্যাপিচুলেট মানে অবশেষে আমি বলতে চাই আপনি বাংলা এটা বলতে পারেন টু রিক্যাপিচুলেট মানে আমি শেষ করার আগে বলতে চাই এই কারণে হোম ফুড ভালো এই কারণে অ্যারেঞ্জ ম্যারেজ ভালো এই কারণে এক্সারসাইজ করা ভালো টু দ্য এন্ড টু সামারাইজ এইসব ওয়ার্ড না লিখে আপনি টু রিক্যাপিচুলেট এই ওয়ার্ডটা লিখতে পারেন তো আপনি যদি মনে করেন আমার ইউটিউব চ্যানেল নিয়ে কথা বলতে চান আপনি অনেক কথা বললেন একটা প্যারাগ্রাফ লিখলেন লিখে আপনার লাস্ট ওপিনিয়নটা আপনি বলতে চেয়েছিলেন যে অন্য চ্যানেলের থেকে আপনি বাংলাদেশে যে টু রিক্যাপিচুলেট শাফিন্স ইউটিউব চ্যানেলটা এই কারণে ভালো আপনি তো উপরে তো অনেক কারণ বলছেন বাট অ্যাট দ্য এন্ডে গিয়ে টু সামারাইজ করতে হবে কিছু সেই ক্ষেত্রে আপনি টু রিক্যাপিচুলেট দিয়ে আপনি আপনার ওপিনিয়নটা শেষ করবেন অ্যান্ড দ্যাট ক্যান রিয়েলি হেল্প ইউ আস নেক্সট ওয়ার্ড দ্য ওয়ার্ড ইজ ডিলেমা সো ডিলেমা ওয়ার্ডটা আপনি কোথায় ইউজ করবেন দুইটা আপনি কঠিন সিচুয়েশনের মধ্যে আপনি কোনটাকে চুজ করবেন বলতে পারছেন না অথবা ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে গেলেন বাট আপনি বুঝতে পারছেন না আপনি কোন অপশনটাকে নেবেন সেই ক্ষেত্রে আপনি দ্য ওয়ার্ড ডিলেমা ইউজ করতে পারেন যেমন আই ওয়াজ ইন ডিলেমা যে আমি মোবাইল কিনবো না ল্যাপটপ কিনবো সো আই ওয়াজ ইন ডিলেমা যে আমি ফাস্ট ফুড খাবো না হোম ফুড খাবো আই ওয়াজ ইন ডিলেমা যে আমি বিদেশে পড়তে যাবো না দেশে পড়বো আই ওয়াজ ইন ডিলেমা যে আমি বিজনেস শুরু করবো না রেস্টুরেন্ট শুরু করবো আই ওয়াজ কনফিউজড
দুইটা ডিফিকাল্ট সিচুয়েশন যখন আপনি ফেস করবেন, আই ওয়াজ কনফিউজড, যারা কনফিউজড ওয়ার্ডটা ইউজ করেন আজকে থেকে স্পেশালি আইএলটিএস রাইটিংয়ে আপনি ডিলেমা ওয়ার্ডটা ইউজ করবেন। আর আমি সবাইকে অনেক রিকোয়েস্ট করব যারা আসলেই অনেক ভালো ইংরেজি বলেন, তারা হয়তো অনেক সিম্পল ওয়ার্ড ইউজ করেন, আজকে থেকে একটু অ্যাডভান্স সবাই মন থেকে হতে চায়, হয়তো তার সময় নাই অথবা কারো টাকা নাই। সো আই বিলিভ আমার এই ইউটিউব ভিডিও দিয়ে আপনি ঘরে বসে হাজার হাজার নিজের ইংলিশকে, যারা ইংলিশ জানেন তারা অ্যাডভান্স হতে পারবেন, যারা আইএলটিএস স্কোর করতে চাচ্ছেন, অনেক কোচিং সেন্টার হয়তো আপনাকে সব ওয়ার্ড নিয়ে সুন্দর করে বুঝাচ্ছে না, ক্লাস করাচ্ছে না, অথবা তাদের সিলেবাসই নেই, বাট তারা এটা হয়তো জানে কি না আমি জানি না, আপনাকে অবশ্যই রাইটিংয়ে স্পিকিংয়ে আপনার ওয়ার্ড ম্যাটার্স, আপনি অবশ্যই অ্যাডভান্স ওয়ার্ড বুঝে শুনে ইউজ করবেন। এবং এটা আপনাকে অবশ্যই সেন্টারগুলো যেন শেখায়, না শেখালে তাদেরকে আপনি বলবেন, তারপরে যদি না শেখায় আপনি তার ইউটিউব চ্যানেল থেকে শিখতে পাচ্ছেন। নেক্সট ওয়ার্ডটা হলো যে আমরা অ্যাকনলেজ ওয়ার্ডটা কিন্তু আমরা রাইটিংয়ে ইউজ করি না। রাইটিংয়ে আপনি ভালো স্কোর করার জন্য অবশ্যই অ্যাকনলেজ ওয়ার্ডটা ইউজ করবেন। যেমন আমরা অ্যাকনলেজের ক্ষেত্রে কি ইউজ করি, অ্যাডমিট ইউজ করি, রেকগনাইজ ইউজ করি। আপনি যখন মনে করেন আপনার প্যারেন্টস লিখছেন, ইফ দ্য প্যারেন্টস অ্যাকনলেজ ইট, যদি আমাদের প্যারেন্টস এটা স্বীকার করায়, if we acknowledge it, if we admit it, এটা না বলে বলতে পারেন if we acknowledge it, if the students acknowledge it, সো আপনি acknowledge ওয়ার্ডটা ইউজ করবেন যে অ্যাডমিটের ক্ষেত্রে, স্বীকার করার ক্ষেত্রে। সো এটা রাইটিং, এটা অনেক ফর্মাল একটা ওয়ার্ড হবে আপনার রাইটিং স্কোরে ভালো করার জন্য। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অ্যাডমিট ওয়ার্ডটা ইউজ না করে আপনারা আইএলটিএসে অ্যাকনলেজ ওয়ার্ডটা ইউজ করবেন, বাট বানান ভুল করবেন না। নেক্সট আমরা আরেকটা জিনিস করি, উই হ্যাভ সাফিসিয়েন্ট রাইস, উই হ্যাভ সাফিসিয়েন্ট স্টুডেন্টস, উই হ্যাভ enough milk. So a sufficient and enough ওয়ার্ডগুলো আপনি স্পিকিংয়ে ইউজ করবেন, বাট অ্যাডিকুয়েট দ্য ওয়ার্ড নাম্বার 17, এর আগের ওয়ার্ডটা ছিল 14 নম্বর, পেজ নাম্বার আমি আগেই বলেছি 13 আইএলটিএসের গাইডিং বই। সো 17 নম্বর ওয়ার্ডটা আপনি অ্যাডিকুয়েট ইউজ করবেন। যেন আমার এনাফ না বলে যান আই হ্যাভ এনাফ স্টুডেন্টস, আপনি না বলে প্রথমে আই হ্যাভ অ্যাডিকুয়েট স্টুডেন্টস, আই হ্যাভ এনাফ রাইস, আই হ্যাভ অ্যাডিকুয়েট rice, I have enough cards, এটা না বলে বলতে I have adequate cards. So আপনি adequate, the word adequate, আপনি ওয়ার্ডটা ইউজ করার চেষ্টা করবেন, ADEQUATE, adequate. So sufficient অথবা enough না ইউজ করে আপনি the word adequate ইউজ করবেন। নেক্সট আরেকটা হলো ambiguous, ওয়ার্ডটা হলো unclear অথবা doubtful। যেমন I am ambiguous about your future, I am doubtful about your future না বলে আপনি বলতে পারেন I am ambiguous about my IELTS result, I am doubtful না বলে। If the parents send their children to school, their life will be certain, their life will be successful or they will be successful. আপনি এখন তো আপনি যদি ডাউটফুল থাকেন তাহলে I am doubtful যে তারা স্কুলে পড়লেই জীবনে ভালো হবে, তা আপনি সেই ক্ষেত্রে বলতে পারেন I am ambiguous about my children, যে তারা শুধু স্কুলে গেলেই ভালো করবে, তাদের হাতে ম্যানার ঠিক আছে কিনা, মানুষকে রেসপেক্ট করতে পারছে কিনা, এই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। সো I am doubtful না বলে রাইটিংয়ে আপনি I am ambiguous ওয়ার্ডটা ইউজ করবেন। তাহলে I am doubtful about your future, এটা আপনি অ্যাডভান্স স্টাইলে যদি লিখতে চান তাহলে বলতে হবে I am ambiguous about your future. নেক্সট ওয়ার্ড অ্যান্টিসিপেট। যেমন অ্যান্টিসিপেট মানে আপনি কোনো কিছু এক্সপেক্ট করতে চাচ্ছেন অথবা ভবিষ্যৎবাণী করতে চাচ্ছেন। সো আই ক্যানট অ্যান্টিসিপেট অ্যাবাউট মাই ফিউচার, মানে আমি আমার ফিউচার নিয়ে আই ক্যানট অ্যান্টিসিপেট হোয়াট গভর্নমেন্ট ইজ ডুইং, গভর্নমেন্ট কী করছে এটা নিয়ে আমি কোনো ভবিষ্যৎ চিন্তা করতে পারছি না, বা ভবিষ্যৎবাণী দিতে পারছি না, বা ভবিষ্যতের কোনো কথা বলতে পারছি না। সো আমি যেটা বলতে পারি আই ক্যান অ্যান্টিসিপেট বাংলাদেশ ইজ ডেভেলপিং ওভারনাইট, রাতারাতি কিন্তু ডেভেলপ হচ্ছে। আপনি এইভাবে বলতে পারেন আই ক্যান প্রেডিক্ট বাংলাদেশ ইজ ডেভেলপিং, আই ক্যান এক্সপেক্ট বাংলাদেশ ইজ ডেভেলপিং। আপনি এইভাবে না বলতে পারেন আই ক্যান অ্যান্টিসিপেট অ্যাবাউট ইউর ফিউচার, মানে আমি তোমার ভবিষ্যৎটা নিয়ে আমি চিন্তা করতে পারছি, ভবিষ্যৎটা নিয়ে আমি ধারণা করতে পারছি, ভবিষ্যৎবাণী বলতে পারছি। সো ইউজ দ্য ওয়ার্ড অ্যান্টিসিপেট, ANTICIPATE, অ্যান্টিসিপেট, 27 নম্বর ওয়ার্ড। সো এখন আমি 39 নম্বর ওয়ার্ডটা করবো। আমরা বলি এটার দাম কত। সো আপনারা যখন মধ্যে ইস অ্যাবাউট না বলে আপনি রাইট ইস অ্যাপ্রক্সিমেটলি। সো ইফ দ্য গভর্নমেন্ট ডু ইট, it has the chances, but it approximately it can be helpful for the country. So আপনি the word আপনারা যখন come near অথবা আপনি about ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি approximately ইউজ করতে পারেন। So it is about 5,000 টাকা না বলে বলতে পারেন it is approximately 5,000, এটা 5,000 টাকা লাগবে। It will take 5,000 না বলে আপনি রাইটিং ইউজ করবেন it will be approximately 5,000, বানানটা ভুল করবেন না। সো নেক্সট ওয়ার্ড 33, পেজ নাম্বারটা আবার বলছি 13,
33 তে আপনারা হেল্প ওয়ার্ডটা প্রচুর ইউজ করেন রাইটিংয়ে, স্পিকিংয়ে ঠিক আছে, রাইটিং আপনি অ্যাসিস্ট ইউজ করবেন। সো হি অ্যাসিস্টেড মি টু ডু দ্য ওয়ার্ক, তাহলে হি হেল্পড মি টু ডু দ্য ওয়ার্ক না বলে বলতে পারেন হি অ্যাসিস্টেড মি টু ডু দ্য ওয়ার্ক। I assisted you to develop your life. I assisted a lot of people, present body, I assist a lot of people in the world to develop their IELTS score, to develop their English, to develop their life through my videos. সো আশা করি আপনি ওয়ার্ডগুলো আপনারা এই অ্যাডভান্স ওয়ার্ডগুলো আপনারা আজকে থেকে অবশ্যই শিখবেন, শিখে আপনারা আপনাদের আইএলটিএস রাইটিংয়ে অ্যাপ্লাই করবেন। হয়তো আপনাকে বাংলাদেশে অনেক কোচিং সেন্টার শেখাচ্ছে না, আমি তো শেখাচ্ছি, সো ঘরে বসেই পড়বেন। এখন আমি আপনাদের রিডিংটাকে ডেভেলপ করার জন্য অবশ্যই আমার আইএলটিএসের দুইটা বই, এটা হলো আপনার রাইটিং আর লিসেনিংয়ের উপরে, আর এটা হলো স্পিকিং আর রিডিংয়ের উপরে। আপনারা পেজ নাম্বার রিডিং বইটা নেবেন, স্পিকিং আর রিডিং বইয়ের পেজ নাম্বারে যাবেন 110-এ। ওখানে গিয়ে সিনোনিয়াম ওয়ার্ডগুলো আপনারা অবশ্যই শিখবেন। একটা ওয়ার্ডে 7টা থেকে 5টা থেকে 10টা সিনোনিয়াম দেওয়া আছে। আপনারা যদি আইএলটিএসে কেউ 9 পেতে চান, এখানে সমস্ত আইএলটিএসের বই থেকে ওয়ার্ডগুলো নেওয়া নিয়ে আমি সিনোনিয়ামের উপরে ওয়ার্ডের লিস্ট বানিয়েছি। এই সিনোনিয়ামগুলো আপনি যদি মোটামুটি পড়েন, ইনশাআল্লাহ আপনি আইএলটিএসে ভালো স্কোর করতে পারবেন। কারণ দেখা গেলো আইএলটিএস রিডিং যখন আপনি করবেন, আমার ভিডিওগুলো দেখবেন যে কোয়েশ্চেন্সে একটা ওয়ার্ড থাকে, প্যাসেজে আর একটা ওয়ার্ড থাকে। এই জন্য আপনারা যদি মোটামুটি 5 পেতে চান, একটা ওয়ার্ড জানলেই হবে যে অ্যাবিউজ মানে কি। যদি 6 পেতে চান, তাহলে একটা ওয়ার্ডের আরেকটা সিনোনিয়াম জানবে। যদি 6.5 পেতে চান, তাহলে 2টা সিনোনিয়াম জানার চেষ্টা করবেন একটা ওয়ার্ডের। যদি আপনি 7 পেতে চান, একটা ওয়ার্ডের 3টা সিনোনিয়াম জানার চেষ্টা করবেন। যদি আপনি 7.5 পেতে চান, একটা ওয়ার্ডের 4টা জানার চেষ্টা করবেন। যদি আপনি 8 পেতে চান, একটা ওয়ার্ডের 5টা সিনোনিয়াম জানার চেষ্টা করবেন। যদি আপনি 9 পেতে চান, একটা ওয়ার্ডের 7 থেকে 8টা সিনোনিয়াম আছে। এই প্রতিদিন আপনি 5টা 10টা করে ওয়ার্ডগুলো পড়বেন। যদি আপনাকে কোনো সেন্টার ওয়ার্ডে রিডিং ক্লাসে বসিয়ে দেয়, বই নিয়ে ধরিয়ে দেয়, তাহলে আপনি আসলেই রিডিং ওখানে ডেভেলপ করতে পারবেন না। কারণ এগুলো আপনার ব্যাকআপ ক্লাস। আপনাকে তারা সিনোনিয়াম ওয়ার্ড শিখতে বলছে কিনা, বা আপনাকে পড়া দিচ্ছে কিনা, বা পড়া ধরছে কিনা, এই ব্যাপারটা খেয়াল রাখবেন। আর যদি না রাখেন, আমার বইটা কিনেই আপনি বাসায় বসেই পড়তে পারবেন ইনশাআল্লাহ। সেকেন্ড, আমি আরেকটা কাজ করেছি আইএলটিএস রিডিং এই নতুন বইটায়, সেটা হলো যে আপনি বাংলা দিয়ে দিচ্ছি। এখানে সব ইংলিশ টু ইংলিশ সিনোনিয়ামগুলো, কিন্তু আপনি বাংলাগুলো যখন যাবেন, সো ইফ ইউ গো টু বাংলা পেজ নাম্বার 218-তে 218 মানে 218 নম্বর পেজে গেলে, এখানে আপনি প্রতিটা আইএলটিএসের বই থেকে, ক্যামব্রিজ বই থেকে নিয়ে প্রতিটা ইংরেজি ওয়ার্ডের বাংলা দেওয়া আছে, 4-5টা বাংলা। তো আপনি ওইটা সিনোনিয়াম মানে ইংলিশ টু ইংলিশ জানবেন। আর এই চ্যাপ্টারে এসে আপনি প্রতিটা ওয়ার্ডের বাংলা শিখবেন। এখানে ওয়ার্ড মিনিংগুলো যদি আপনি এইখানে আইএলটিএস বই, ক্যামব্রিজ বই থেকে নেওয়া এই ওয়ার্ডগুলোই যদি আপনি জানেন, তাহলে আপনি আইএলটিএসের প্যাসেজগুলো যখন পড়বেন, আপনাকে বারবার ডিকশনারি দেখতে হবে না। তাহলে আপনি প্রতিদিন 1 পেজ করে মুখস্থ করে ফেলবেন। এখানে অনেক ওয়ার্ড দেওয়া আছে, প্রতিটা ইংরেজির বাংলা সহ। আর এই ওয়ার্ডগুলো আইএলটিএস ক্যামব্রিজ বই থেকে নেওয়া এবং ইন্টারন্যাশনাল ম্যাগাজিন থেকে নেওয়া এবং ইন্টারন্যাশনাল রিডিংয়ে আপনাকে অনেক হেল্প করবে। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, হোয়াট আই এম ট্রাইং টু সে, আপনারা যখনই আইএলটিএসের রিডিং করবেন, তার আগে সিনোনিয়াম ওয়ার্ডগুলো আমার এই বই থেকে শিখে নেবেন। এবং আইএলটিএসের ক্যামব্রিজ বই থেকে যে ওয়ার্ডগুলো নিয়ে আমি বাংলায় লিখে দিয়েছি, আপনি এই ওয়ার্ডের 2টা ব্যাকআপ আগে শিখবেন। শেখার পর তারপর আপনি আইএলটিএস রিডিং পড়বেন, আপনার ভালো লাগবে। হয়তো অনেক সেন্টার আপনাকে কোনো রকম রিডিং প্রেজেন্টেশন করে আপনাকে প্যাসেজ দিয়ে মক টেস্টে বসিয়ে দিচ্ছে, আপনি কিন্তু আসলে বুঝতেছেন না ট্রু ফলস কীভাবে লিখতে হয়, ফিল ইন দ্য গ্যাপস কীভাবে বার করতে হয়, লিখতে হয়, মানে ফাইন্ড আউট করতে হয়, ফিল ইন দ্য গ্যাপস কীভাবে আপনাকে ফাইন্ড আউট করতে হয়, অথবা হেডলাইন কীভাবে ফাইন্ড আউট করতে হয়, এটাই এনাফ না। আপনি হয়তো তারা সিস্টেম দেখাচ্ছে, সব কিছু সিলেবাস বুঝিয়ে দিচ্ছে, এনাফ না। আপনার হয়তো রিডিং স্পিড নাই, আপনি রিডিং পড়ার জন্য ভোকাবুলারি নাই, আপনাকে বেসিক জিনিসগুলো নিয়ে তারা হয়তো কাজ করছে কিনা এই ব্যাপারে খেয়াল রাখবেন। আর যদি খেয়াল না রাখে, তাহলে আমার চ্যানেল থেকে আপনি ইনশাআল্লাহ শিখতে পারবেন। আমার জন্য দোয়া করবেন। আর সবাই এখনই 2টা বই, একটা সিডি অর্ডার করেন আইএলটিএস, অ্যান্ড আই উইল সি ইউ দ্য নিউ লেসন সাম আদার টাইম। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।